হ্যাঁ, সো আমাদের যে 5 মার্কস অ্যাসাইনমেন্ট আর প্রেজেন্টেশনের জন্য আছে, তো তার জন্য আমি যেটা ভাবছি যে আপনাদেরকে কিছু টপিক দিয়ে দিব, এবং ওই টপিকের উপরে হচ্ছে আপনারা আমাদের যেমন আমরা স্লাইডে পড়াইছি ওখান থেকে হুবহু করে দিলে হবে না। এটা হচ্ছে আপনারা নিজেরা একটু স্টাডি করবেন, নিজেরা সার্চ করে ওই টপিকটাকে কিভাবে সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট হিসেবে আর কি লিখবেন, সুন্দরভাবে কিভাবে ইয়া করা যায় আর কি, ডিসক্রাইব করা যায়, যাতে আমাদের যারা রিডার মানে আমি যখন পড়বো তখন যাতে খুব সুন্দরভাবে বুঝতে পারি, এবং সুন্দর করে প্রেজেন্ট করবেন আর কি। টুকিটাকি খুঁটিনাটি যা কিছু আপনারা ইনক্লুড করতে পারেন সেটা ইনক্লুড করার ট্রাই করবেন। এরপর যেটা হবে, এইটার উপরেই আপনারা যে অ্যাসাইনমেন্টটা ক্রিয়েট মানে ইয়া করবেন, লিখবেন, এটার উপরেই একটা প্রেজেন্টেশন স্লাইড বানাবেন। তো আপাতত এই যে প্রেজেন্টেশনটা আমি কবে নিব, অ্যাকচুয়ালি ডেডলাইনটা কবে সেটা অ্যাকচুয়ালি এখনো ঠিক করি নাই। সেটা আমি প্রেজেন্টেশনটা ক্লাসেও নিতে পারি, অথবা আমার ক্লাসে যদি টাইম না থাকে তাহলে প্রেজেন্টেশনটা হচ্ছে আপনাদের বলবো যে ইয়া করে দিবেন, আপনারা নিজেরা হচ্ছে প্রেজেন্টেশন দিয়ে রেকর্ড করে রেকর্ডিংটা আপলোড করবেন, এটা বলবো। তো এখনো জানি না, বাট আপনাদেরকে আমি অ্যাকচুয়ালি বিষয়টা আগে জানাই দিতে চাই যাতে আপনারা প্রচুর টাইম পান এই জিনিসটাকে কমপ্লিট করার জন্য, পরের মাসে গিয়ে যাতে আপনাদের বেশি প্রেশার না পড়ে যায় এজন্য। সো আমি যদি একটু শেয়ার করি। ম্যাম, অ্যাসাইনমেন্টটা কি হাতে লিখতে হবে, ওই যেটা লিখবো আর কি? 1 মিনিট আমি একটু দেখি। আচ্ছা, অ্যাসাইনমেন্ট হাতে লেখা লাগবে না। অ্যাসাইনমেন্টে আপনারা বিভিন্ন ধরনের ফিগার ইউজ করার ট্রাই করবেন, অ্যাসাইনমেন্টটাকে অনেক মানে অনেক সুন্দর করে প্রেজেন্ট করার ট্রাই করবেন, ঠিক আছে? আচ্ছা তো ম্যাম, তাহলে ওয়ার্ড নিবই। এইটা, হ্যাঁ, ওয়ার্ডে লিখবেন, কিন্তু আপনি মানে একদম হুবহু যে একটা সোর্স থেকে কপি করে বসায় দিলেন, এটা করলে কিন্তু মার্কস আসবে না। আপনি বিভিন্ন সোর্সের হেল্প নিতে পারেন, এবং রেফারেন্স সেকশনে আপনাকে বলে দিতে হবে আপনি কোথা কোথা থেকে হেল্প নিছেন। তো এই যে দেখেন, আমি ভাবছি যে আপনাদের দুজন করে করে গ্রুপ করে দিব আর কি। আমি গ্রুপ করব না, আপনারাই গ্রুপ করবেন। আর এখানে আমি কিছু টপিকও লিখে দিছি। আমি এখনই আপনাদেরকে অ্যাকচুয়ালি এই স্প্রেডশিটটা দিব না, আমি রাতে আপলোড করে দিব। এখন এটা বলি যে গ্রুপ করবেন দুজন দুজন করে, এন্ড এই একটা গ্রুপ মানে 3টা গ্রুপ, হ্যাঁ 3টা গ্রুপ সর্বোচ্চ একটা টপিক নিতে পারবে, ঠিক আছে? আর এটা আমি যখন ফর্ম দিয়ে দিব, এটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে হবে আর কি, যে যে আগে আর কি সিলেক্ট করে ফেলবেন টপিকটা, টপিকটা হচ্ছে টেকেন হয়ে যাবে, এরপরে অন্য কেউ আর কি ওটা সিলেক্ট করতে পারবেন না। তো টপিক সিলেক্ট করার জন্য যেটা করবেন, নিজেরা এখানে লিখবেন না, এখানে আমি যা লিখছি এইটাই জাস্ট কপি করে এখানে হচ্ছে পেস্ট করে দিবেন। কপি হয় নাই, এভাবে পেস্ট করে দিবেন। ধরেন 3জন যদি সেম নেন, এরপরে কিন্তু এটা রেড হয়ে যাবে, এরপর আর এটা নেওয়া যাবে না। এরপর আরেকজন যখন নিবেন এগুলা বাদে এরপরে যেগুলো আছে এর মধ্যে থেকে নিবেন, ঠিক আছে? এইভাবে হচ্ছে আপনারা টপিক চুজ করবেন। টপিক আমি কিছু বাড়ায়ও দিতে পারি, আবার বাড়ায় দিলে এই গ্রুপ সংখ্যা যে সেম ইউজ করতে পারবে সেটা আর কি কমে যাবে। তো এটা আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে আজকে সন্ধ্যার দিকে আর কি দিয়ে দিব, ঠিক আছে? তার আগে আপনারা যে কাজটা করেন যে গ্রুপ ক্রিয়েট করে ফেলেন একটু নিজেদের মধ্যে, যে কোন দুইজন মিলে গ্রুপটা করবেন, যাতে আমি ইয়াটা দিলে, ফর্মটা দিলে আপনারা ফিল আপ করতে পারেন, ঠিক আছে? এখন এইটার ডেডলাইন কবে হবে সেই ডেডলাইন এখন আমি ধরে দিচ্ছি না। আপনারা বলেন যে আপনারা এটা কবে, মানে আপনাদের সুবিধা মতো আর কি কবে দিতে চান, বা এই টাইপের আমি জাস্ট দিয়ে রাখলাম যে সামনের মাসে তো অনেকের ল্যাব ফাইনাল বা এই টাইপের অনেক ঝামেলা হবে। তো তার আগে যাতে আপনারা প্রিপারেশন নিতে পারেন আর কি, প্রেশার না পড়ে, ঠিক আছে? তাহলে আমরা বুঝছি। যেমন এখানে অনেক কিছুই কিন্তু আমরা ক্লাসে দেখছি অলরেডি। তো এমন যাতে না হয় যে আমরা ক্লাসে যতটুকু পড়ছি অতটুকুর মধ্যে আমি ইয়া করে দিছি, অ্যাসাইনমেন্টের রিপোর্টটা লিখে দিছি। আমি এখানে চাই যে আপনারা বিভিন্ন সোর্স সার্চ করেন, সার্চ করে বিভিন্ন নতুন নতুন ইনফো নিয়ে আসেন, বা একটা জিনিসকে বিভিন্ন ভাবে এক্সপ্লেইন করা যায়, বিভিন্ন ডায়াগ্রাম ফিগার দিয়ে অনেক সুন্দরভাবে
এক্সপ্লেইন করা যায়। তো আমি চাই যে আপনারা এই টপিকটা কত সুন্দরভাবে এক্সপ্লেইন করতে পারেন। ঠিক আছে? জি ম্যাম। ম্যাম আচ্ছা, আমরা তো দুইজন ম্যাম করলাম, তারপরে কি ম্যাম একজনের গুগল ফর্ম থেকে সাবমিট করে দিলেই তো হবে ম্যাম? হ্যাঁ, এই যে এখানে কি করবেন, যে একজন আসবেন, এসে হচ্ছে দুজনের আইডি, দেন নেম, আর হচ্ছে টপিকটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিবেন। না ম্যাম, ওই যে সময় আপনাকে সাবমিট করে দিব গুগল ক্লাসরুম আর কি, ওইটার কথা বলছি ম্যাম। ওটা তো একজনের পরের কথা, ওখানে দুজন একজন সাবমিট করলেই হবে, সমস্যা নেই সেটা। অথবা দুইজনও সাবমিট করতে পারেন, সেটা আমি পরে বলে দিব। বাট আপাতত আপনারা আজকে যখন আমি এটা আপনাদের অ্যাসাইন করে দিব, আপনারা এই জিনিসটা সিলেক্ট করে ফেলবেন। আর অবশ্যই দেখবেন যে আপনার স্লাইডটা যাতে সুন্দর হয়, স্লাইডে যাতে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা ভালো হয়, মানে আর স্লাইড ভালো হওয়ার উপায় কি, স্লাইডে একগাদা লেখা লিখে দিলে কিন্তু স্লাইড ইন্টারেক্ট মানে ভালো হয় না বা ইন্টারেক্টিভ হয় না। তো স্লাইডটাকে অ্যাট্রাকটিভ এন্ড ইন্টারেক্টিভ করার ট্রাই করবেন। এই হচ্ছে গিয়ে কথা। তো আপনারা এইটা মানে আপনাদের ফাইনাল এক্সাম কবে থেকে শুরু হবে বা সেমিস্টার কবে শেষ হবে এটা কি জানেন? 16 তারিখে হতে পারে শুরু এক্সাম, মানে নেক্সট সামনের মান্থ। মাসে? জি ম্যাম। আর 21 তারিখের দিকে মেবি শেষ হতে পারে, ক্যালেন্ডার দেখলাম। আচ্ছা, তো আপনারা এইটা কবে দিতে চাচ্ছেন? মানে অ্যাসাইনমেন্টের ডেডলাইনটা আগে থাকবে, কারণ ওটা আপনারা লিখে আর কি ইয়া করে ফেলবেন। আর প্রেজেন্টেশন স্লাইডের যে ডেডলাইনটা সেটা একটু লাস্টের দিকে থাকবে। যে আমি যদি আমার ক্লাস নেওয়ার পরে লাস্টের দিকে ক্লাসে কিছু টাইম থাকে, তাহলে আমি এখানেই বসে আপনাদের প্রেজেন্টেশনটা নিব। আদারওয়াইজ হচ্ছে যদি আমি টাইম না পাই, তাহলে আপনাদেরকে বলে দিব যে দুজন মিলে জুমে একটা মিটিং খুলে জাস্ট প্রেজেন্টেশন আপনাদেরটা রেকর্ড করবেন, রেকর্ড করে রেকর্ডেড ফাইলটা আপ করে দিবেন ম্যাম আর সিটি থ্রি স্লাইডটা। অ্যাসাইনমেন্ট কি দিয়ে দিছেন? হ্যাঁ, সিটি 3 অ্যাসাইনমেন্ট কি দিয়ে দিছেন? না সিটি থ্রিটা দেইনি। ম্যাম দিলে একটু আর্লি দিয়ে, কারণ হচ্ছিল নেক্সট মান্থে তো আমাদের এক্সাম, যার জন্য প্রেশার করে দেবো, আগে নিলেই বেটার হয়। কোনটা, সিটি থ্রি? ওই একটা অ্যাসাইনমেন্ট তো দিবেনই বলছে, প্রেজেন্টেশন। সিটি থ্রির কথা বলতেছেন, আগে দিয়ে দিলে বেটার হয়। জি ম্যাম। উম, আচ্ছা ঠিক আছে, আমি দেখবো, বাট এটা হচ্ছে আপনারা শুরু করে দেন, এটাও তো আপনাদের একটা পার্ট, এটাও শুরু করে দেন। আপনারা সিটি থ্রি কিভাবে দিতে চান? আপনারা এক্সাম দিতে চান নাকি অ্যাসাইনমেন্ট? অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট দিতে চান? আচ্ছা, আমি ভেবে দেখবো যে আমি কিভাবে নিব। সিটি থ্রি স্টার্ট করতে গেলে আগে তো কিছু দূর পড়াইতে হবে, তাই না? ওই পড়ানোর পরে দেখা যাচ্ছে এই মাসে তো এখনো দুই দুই উইক আছে, এই দুই পরে নিয়ে নিলে মানে মানে শেষ শেষ দিকে না হয়। আচ্ছা, 2 উইক পরে নিতে বলছেন এরকম? দেখা যাচ্ছে এই উইক পরে নেবে, আর সামনে উইক একটা ক্লাস নেবে, তার পরবর্তীতে দিতেই পারবে, সেটা বললাম আর কি। আচ্ছা, আমি দেখি আমি কতটুকু আগাতে পারি, ওই হিসেবে আমি দিয়ে দিব। বাট এই অ্যাসাইনমেন্টটা যেটা, সেটা আপনাদের ডিক্লেয়ার করে দিলাম, আমি আজকে এই ফাইলটা শেয়ার করে দিব, আপনারা হচ্ছে ফিল আপ করে ফেলবেন। আর যেটা বললাম যে যখন আপনাদের ইয়াটা রেড কালার হয়ে যাবে, মানে তিনজন নিয়ে ফেলছেন, এরপরে কিন্তু ওই সেমটা আর কেউ নিবেন না, ডিফারেন্ট টপিক নিবেন। মানে একটা টপিক 3 জন গ্রুপ নিতে পারবে, এই তো ম্যাম? 3টা গ্রুপ ম্যাক্সিমাম নিতে পারবে। আপনারা 31 জন আছেন, এরকম হয়তো বা 15টা গ্রুপ হবে। So, আচ্ছা, ম্যাম আর একবার কথাটা বলবেন, বুঝতেছিলাম না, নেট প্রবলেম ছিল তো। কোন কথা? ম্যাম ওই যে সিটির ব্যাপারে। সিটির সিটিতে আমি অ্যাকচুয়ালি কিভাবে নিব এখনো ডিসাইড করি নাই, এটা আর 1 উইক পরে বা মানে 2-3টা ক্লাস পরে আমি আপনাদের জানাই দিব।
ঠিক আছে ম্যাম। সাধারণত স্যাররা লাস্ট সিটিতে অ্যাসাইনমেন্ট নেয়। ওইটা দেখা যাবে। এখন ওকে ম্যাম। কিছু দূর তো আগাইতে হবে না, পরে তারপরে তো দিতে পারবো। আচ্ছা, এখন হচ্ছে আমরা আগের দিন রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং হচ্ছে দেখে আসছিলাম, অনেক দূরই দেখে আসছিলাম আমরা। আচ্ছা, তো এই পার্টের পরে মেবি আমরা আরেকটু দেখছিলাম। তো এখান থেকে এই পার্টের পরে যতটুকু আছে এই স্লাইডে, এটা হচ্ছে আমরা আর ফার্দার যাচ্ছি না। এরপরে অ্যাকচুয়ালি আছে আপনার আমরা যখন রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করি তখন আমাদেরকে এটা করতে হেল্প করে হচ্ছে ইউজ কেস ডায়াগ্রাম। তো এরকম, তো ওইটা আমরা এখান থেকে আর দেখবো না, ওইটা আমরা একটা নতুন স্লাইড থেকে দেখবো। তো এতটুকু হচ্ছে এই স্লাইড পর্যন্ত আমরা এই চ্যাপ্টার 4 এর যে এই স্লাইডটা আছে সেটা দেখব। আচ্ছা, আমি এখন যদি নতুনটাতে চলে যাই। আচ্ছা, তো এখানে অ্যাকচুয়ালি ওই রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর যে লাস্টের পার্টটুকু আছে যেখানে হচ্ছে ইউজ কেস ডায়াগ্রাম তৈরি করা লাগে, তো ওইটা আর কি এখানে সুন্দর করে দেওয়া আছে। তো আমরা একটু দেখি, এখানে হচ্ছে রিকোয়ারমেন্ট ডিসকভারিং এর যে পার্টটা সেটা অ্যাকচুয়ালি এখানে থাকে। আগের স্লাইডে যদি দেখে আসি, আমরা রিকোয়ারমেন্ট এলিসাইটেশন দেখছিলাম, যে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর ফার্স্ট যে ফেজটা, তো সেই ফেজের মধ্যে যে ফার্স্ট স্টেপটা ছিল সেটাই ছিল হচ্ছে রিকোয়ারমেন্ট ডিসকভারি। তো সেটা হচ্ছে এই স্লাইডের মধ্যে বলা আছে। আচ্ছা, এরপরে আমরা এখানে এসে দেখতেছি যে কিছু কথা লেখা আছে, যে এথনোগ্রাফি। এথনোগ্রাফি এটার মিনিং কি বলেন তো? আমরা কি কেউ জানি এথনোগ্রাফি মানে কি? এটা কি নৃবিজ্ঞান? হ্যাঁ, এই টাইপেরই, যে Anthropology? আগের যে হিস্ট্রিটা আর কি। যে অ্যানথ্রোপলজির নাম তো আমরা শুনছি, বিভিন্ন ভার্সিটিতে সাবজেক্ট আছে, কিভাবে মানুষের মানে মানব সভ্যতার বিকাশ হয়েছে এইটা। তো এখন এথনোগ্রাফি এই জিনিসটা এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কেন নিয়ে আসা হয়েছে? এখন ধরেন যে আমরা যদি অপারেটিং সিস্টেমের কথা ভাবি, উইন্ডোজ, তো উইন্ডোজ বর্তমানে কোন ভার্সন চালাচ্ছে? লেটেস্ট ভার্সন কোনটা উইন্ডোজের? উইন্ডোজের লেটেস্ট ভার্সন কোনটা? একটু 11 ইন্টারেক্টিভ হতে হবে ক্লাসে। Windows 11 11 11 হচ্ছে আসতেছে, হ্যাঁ। আর সবাই ইউজ করতেছে কি মোটামুটি 10। 10 এখন 10 এর আগেও কিন্তু অনেক ভার্সন ছিল, কি কি ভার্সন ছিল? 7 7 ছিল, দেন তারও আগে যদি আমি যাই উইন্ডোজ এক্সপি ছিল, আর কি কি ছিল একদম পুরনো যদি বলি? আচ্ছা, তো উইন্ডোজের কিন্তু অনেকগুলো ভার্সন ছিল এরকম আগে। তো দেখা যাচ্ছে যে ধরেন উইন্ডোজ 10 এখন আমরা চালাচ্ছি, উইন্ডোজ 10 হচ্ছে ধরেন ইউজারদের কাছে ভালোই গ্রহণযোগ্যতা পেয়েছে। এখন যখন সফটওয়্যার মানে মাইক্রোসফট যখন ইয়া করবে উইন্ডোজ 11 আনবে, তখন অ্যাকচুয়ালি তাকে তার আগের যে হিস্ট্রি গুলো আছে, তার আগের ভার্সনের হিস্ট্রি গুলো, ঠিক আছে, যে কোন ভার্সনের কোন ফিচারটা আমাদের ইউজারদের কাছে ভালো লেগেছিল, তারা এই জিনিসটা অ্যাডাপ্ট করছে, এবং কোন ফিচারটা হচ্ছে আমরা
আগের কোন ফিচারটা আবার নতুন সিস্টেমে রেখে দিতে পারি, যেটা আমাদের জন্য বেটার হবে, কারণ ইউজাররা সেটাকে অ্যাপ্রিসিয়েট করছে, সেটাকে ইউজ করছে। তো এটা হচ্ছে আমরা ইথনোগ্রাফিক যে অ্যানালাইসিস সেটা থেকে বের করতে পারি যে আমার আগের ভার্সন গুলোর মধ্যে অ্যাকচুয়ালি কোন ফিচার গুলো আমরা নিয়ে আসতে পারি যেগুলো হচ্ছে খুবই ইফেক্টিভ ফিচার এবং আমাদের ইউজার সেটা হচ্ছে ওয়েলকাম করবে, তারা অলরেডি অভ্যস্ত সেটাতে। এবং আমরা আর সেই আগের অ্যানালাইসিস গুলো থেকে দেখতে পারি যে প্রত্যেকটা ভার্সনে আমার কি কি জিনিস চেঞ্জ হয়েছে। সেটার উপর ভিত্তি করে আমি অ্যাকচুয়ালি মাইন্ডসেট করতে পারি যে এই ভার্সন থেকে সামনের ভার্সনে আমি কি চেঞ্জ আনতে পারবো। তো ইথনোগ্রাফি যেমন নৃবিজ্ঞান যেমন কিভাবে মানব সভ্যতা আর কি বিকাশ হয়েছে, তো সেটা যদি বের করে, এরকম আমরা আমাদের একটা সফটওয়্যারের ভার্সন টু ভার্সনের যে চেঞ্জটা, ভার্সন টু ভার্সনে যে ইয়াটা চলে আসতেছে, ইথনোগ্রাফিক রিলেশনটা চলে আসতেছে, সেটা আমরা এখানে দেখতে পারি। সো এই জন্য অ্যাকচুয়ালি ইথনোগ্রাফিটা এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে। আচ্ছা, তো ইথনোগ্রাফির যে কিছু প্রবলেম আছে, সো ইথনোগ্রাফির প্রবলেম কোনটা? এখানে দেখেন বলছে যে ethnography is effective for understanding existing processes but cannot identify new features that should be added to the system. তো আমি যেটা বললাম যে আমার পুরনো যে ভার্সন গুলো আছে, আমার সফটওয়্যারের পুরনো যে ভার্সন গুলো আছে তার মধ্যে কি কি ফিচার ছিল হচ্ছে অনেক ভালো ছিল, যেগুলো হচ্ছে আমি নিউ সিস্টেমে নিয়ে যেতে পারি, আগের ফিচার গুলো রিইউজ করতে পারি, সেগুলো হচ্ছে আমি ইথনোগ্রাফি থেকে কিন্তু ইফেক্টিভলি বের করতে পারি। বাট অ্যাকচুয়ালি আমি কি কি নিউ ফিচার আনবো সেটা কিন্তু আমি আমার এক্সিস্টিং যে ইয়াটা আছে, আমি কি হয়তো বা কোন একটা ফিচারকে আপডেট করতে পারি, বাট নতুন কি ফিচার আনবো সেটা কিন্তু আমি আমার পুরোনো ভার্সন গুলো থেকে অ্যাকচুয়ালি আইডিয়া পাই না যে নতুন কি ফিচার আনবো। জাস্ট আইডিয়া থাকতে পারে যে হ্যাঁ এই জিনিসটাকে আমি আপডেট করতে পারি, একটা এক্সিস্টিং ফিচার আছে আপডেট করতে পারি, বা এক্সিস্টিং ফিচার আছে সেটাকে পুরোপুরি ইউজ করতে পারি যদি সেটা খুবই ভালো হয়, সেটা যদি সবাই সুন্দর করে অ্যাডাপ্ট করে নিয়েছিল সেই টাইমে, তো সেটা দেখে আমরা করতে পারি। বাট নতুন কোনো ফিচার কিন্তু এখানে আমরা ভাবতে পারি না। এরপরে the problem with ethnography is that it studies existing practices which may have some historical basis which is no longer relevant. So আরেকটা প্রবলেম হতে পারে যে আমি কিছু আগের ভার্সনে গিয়ে দেখতেছিলাম যে এই প্রসেসটা তো তখন খুবই জনপ্রিয় ছিল, তো আমি ভাবতেই পারি যে এটাকে আমি ইয়া করতে পারি, আমার ভার্সনে নিয়ে আসতে পারি। তো কিন্তু দেখা যাবে যে এই যে ইয়াটা ছিল, এক্সিস্টিং যে জিনিসটা ছিল, এটা হচ্ছে এখন আর ভ্যালিড না। ঠিক আছে, এখন হয়তো বা আমার হার্ডওয়্যারে এমন কোনো চেঞ্জ চলে আসছে যে ওই যে ভার্সনের যে আমার ফিচারটা ছিল বা প্রসেসটা ছিল সেটা আর এখন ভালো কাজ করবে না। তো ইথনোগ্রাফি আর অ্যানালাইসিসের এই যে দুটা প্রবলেম আছে। এখন বলছে যে ফোকাসড ইথনোগ্রাফি, সো ইথনোগ্রাফিক যে অ্যানালাইসিসটা সেটাকে অ্যাকচুয়ালি প্রোটোটাইপিং এর সাথে কম্বাইন করে দেখাইছে। ফার্স্টে আমি একটা আমার যে সফটওয়্যার প্রোডাক্ট আছে সেটার ভার্সন গুলো, আগের ভার্সন গুলো দেখে ইথনোগ্রাফিক অ্যানালাইসিস করব যে কি কি ফিচার ছিল অ্যাকচুয়ালি আমরা নতুন ইয়াতে, নতুন আমাদের যে সিস্টেমটা আছে তার মধ্যে নিয়ে আসতে পারি, রিউজ করতে পারি ফিচারকে। তো সেগুলো অ্যাকচুয়ালি অ্যানালাইসিস করব, করার পরে এখানে বলছে ব্রিফিং মিটিংস। তো আমাদের যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা আছে তাদের সাথে ব্রিফিং মিটিং করব। মিটিং করার পরে আমরা অ্যাকচুয়ালি এই যে অ্যানালাইসিসটা করছিলাম এটার উপর ফোকাসড হব যে অ্যাকচুয়ালি আমরা কি কি অ্যাকচুয়ালি রাখবো। তো এরপরে আমরা প্রোটোটাইপ বানাবো, সিস্টেম প্রোটোটাইপিং করার পরে প্রোটোটাইপটা ইভালুয়েশন করা হবে। যদি কোনো ইভালুয়েশন ঠিক থাকে তাহলে তো ঠিক আছে, আর যদি ঠিক না থাকে তাহলে আবার হচ্ছে মিটিং করে এই ফোকাসড ইথনোগ্রাফিটা ঠিক করে আবার প্রোটোটাইপিং করা লাগবে। আর এরপরে আসতেছে হচ্ছে জেনারিক সিস্টেম ডেভেলপমেন্ট। সো এখানে বলছে যে প্রোটোটাইপ ডেভেলপমেন্ট রেজাল্টস ইন unanswered question which focus the ethnographic analysis. তো প্রোটোটাইপ যে ডেভেলপমেন্টটা আছে সেটা হচ্ছে আমাদের কিছু
কি করে, রেজাল্টস ইন আনঅ্যান্সার্ড কোশ্চেন। তো কিছু কোশ্চেন জেনারেট করে যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যদি ইথনোগ্রাফিক অ্যানালাইসিস করি সেখান থেকে হচ্ছে আমরা দেখে আসতে পারি যে হ্যাঁ এই ফিচারটা আমার হচ্ছে ভালো ছিল, এই ফিচারটা আমার ইউজার যারা আছে তারা অনেক অ্যাপ্রিসিয়েট করছে, সো এটা হচ্ছে আমি নিয়ে আসতে পারি। এরপর যদি দেখি একটা জিনিস লেখা আছে এখানে, ইন্টারভিউ। তো ইন্টারভিউইং হচ্ছে আমরা যখন রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন করব তখন আমাদের বিভিন্ন ধরনের যে স্টেক হোল্ডার যারা আছে, স্টেক হোল্ডার মানে আমার সিস্টেমটা কারা কারা ইউজ করবে তারা হচ্ছে আমার স্টেক হোল্ডার। তো এই স্টেক হোল্ডারদের সাথে কি করা লাগবে, আমার মিটিং করা লাগবে, ইন্টারভিউ করা লাগবে, মানে তাদেরকে কিছু কোয়েশ্চেন করা লাগবে তাদের রিকোয়ারমেন্ট জানার জন্য, তাদের থেকে অ্যাকচুয়ালি নিয়ে আসা লাগবে এবং তাদেরকে বলা লাগবে যে আমরা এভাবে এভাবে কাজটা করতে চাচ্ছি, এটা তারা কি একসেপ্ট করতেছে কি করতেছে না এটা। So interviewing এ বলছে formal or informal interviews with stakeholders are part of most RE processes. আচ্ছা, সো ইন্টারভিউ হচ্ছে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ফর্মাল আর একটা হচ্ছে ইনফর্মাল। তো স্টেক হোল্ডারদের সাথে হচ্ছে আমরা ইন্টারভিউ করব, দেন এটা হচ্ছে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং প্রসেসের একটা অংশ। এখন ইন্টারভিউর টাইপ হচ্ছে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ক্লোজড ইন্টারভিউ আর একটা হচ্ছে ওপেন ইন্টারভিউ। সো ক্লোজড ইন্টারভিউ বলতে কি বুঝি, যে বেসড অন প্রি ডিটারমাইন্ড লিস্ট অফ কোয়েশ্চেন। তো ক্লোজ ইন্টারভিউতে হচ্ছে আমার কিছু নির্দিষ্ট কোশ্চেন আগে থেকেই প্রিপেয়ার করা থাকবে যে এই কোশ্চেন গুলোই হচ্ছে আমি আমার স্টেক হোল্ডারদের করব এবং তারা জাস্ট এই কোশ্চেন গুলারই অ্যান্সার দিবে। সো এটা হচ্ছে ক্লোজড ইন্টারভিউ, যে আমরা টপিকের বাইরে অফ দ্য টপিক, আউট অফ দ্য টপিক আমরা কোনো কিছু করব না, আলোচনা করব না। আর ওপেন ইন্টারভিউ যেটা আছে সেটা হচ্ছে where various issues are explored with stakeholders. So ওপেন ইন্টারভিউতে হচ্ছে আমি অ্যাকচুয়ালি আমার কোশ্চেন গুলো অ্যাকচুয়ালি ফিক্স করা না, আমি আমার স্টেক হোল্ডারদের সাথে হচ্ছে আলোচনা করব, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, তারা কিছু কোশ্চেন তুলতে পারে, আমরা অ্যান্সার দিতে পারি, আমরা কিছু কোশ্চেন তখন যদি মনে হয় যে করা উচিত করতে পারি, এইভাবে হচ্ছে ইন্টারাকশনের মাধ্যমে ইন্টারভিউটা হবে। বাট ক্লোজ ইন্টারভিউতে এটা হবে যে আমরা প্রি ডিটারমাইন্ড কিছু কোশ্চেন রাখবো, প্রি ডিটারমাইন্ড কিছু বিষয় রাখবো, জাস্ট ওগুলোর উপরেই একদম ফিক্সড কোশ্চেন, তার অ্যান্সারই হচ্ছে আমরা নিব। এখন ওপেন ইন্টারভিউ আর ক্লোজ ইন্টারভিউর মধ্যে, ক্লোজ ইন্টারভিউ তাহলে অবশ্যই ওপেন ইন্টারভিউ ক্লোজ থেকে বেটার হওয়া উচিত, বাট মাঝে মাঝে আছে যে আমি যদি আমার স্টেক হোল্ডারদেরকে বেশি এনগেজ করে ফেলি তখন দেখা যাবে যে কাজের কথার চাইতে অকাজের কথাই বেশি হচ্ছে। তো একটা জিনিস যেমন তারা অহেতুক কোশ্চেন হচ্ছে বেশি করতেছে, যেটা হচ্ছে আমার আউট অফ দ্য টপিক, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের টাইমটা ওয়েস্ট হয় এবং যদি আমি বেশি ফ্লেক্সিবিলিটি দিয়ে দিই স্টেক হোল্ডারদের তাহলে দেখা যাবে যে তাদের রিকোয়ারমেন্টের এত চেঞ্জ আসতেছে যে আমি অ্যাকচুয়ালি কাজই শুরু করতে পারতেছি না। তো সেই ক্ষেত্রে হচ্ছে ক্লোজ ইন্টারভিউটা বেটার। আর ওপেন ইন্টারভিউ যেটা সেটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি আমার স্টেক হোল্ডারদের সাথে যখন বিভিন্ন ইস্যু নিয়ে ওপেনলি আলোচনা করতেছি, কোনো ডিটারমাইন্ড কোশ্চেন নাই, তো তখন কিন্তু অনেক ছোটখাটো অনেক কিছু জিনিস বের হয়ে আসে। তো দুইটারই সুবিধা এন্ড অসুবিধা আছে। এখন বলছে ইফেক্টিভ কোনটা, তো এখানে বলছে যে বি ওপেন মাইন্ডেড, use a springboard question, avoid preconceived ideas about the requirements and willing to listen to the stakeholders. So এখানে আমি যেটা দেখতেছি যে এই দুটো আমরা কম্বাইন করে দেন ইন্টারভিউটা চালাবো। তো আমাদের বলছে যে ওপেন মাইন্ডেড হতে হবে, কিছু স্প্রিংবোর্ড কোশ্চেন ইউজ করতে হবে, মানে কিছু প্রিডিফাইন্ড কোশ্চেন ইউজ করব, আর হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট নিয়ে যে প্রি কনসেপ্ট আইডিয়া যেগুলো থাকবে ওগুলাকে অ্যাকচুয়ালি অ্যাভয়েড করব এবং আমরা আমাদের স্টেক হোল্ডার থেকে অ্যাকচুয়ালি লিসেন করার ট্রাই করব যে তারা অ্যাকচুয়ালি কি চায়। তো তখনই হবে জিনিসটা ইফেক্টিভ যখন আমরা এই দুইটাকে কম্বাইন করে ফেলবো। আচ্ছা, এখন বলছে যে ফর ইফেক্টিভ ইন্টারভিউ টিপিক্যাল রোল ফর এ পিএম, পিএম মিন্স প্রজেক্ট ম্যানেজার। তো আমরা এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শিখতেছি, তো এই যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর যে বিভিন্ন টিম আছে তাদের মধ্যে ইন্টারঅ্যাকশন, এই সবকিছু ম্যানেজ করা, যেমন কস্টের মধ্যে আমি অ্যাকচুয়ালি শিডিউলের মধ্যে কাজ শেষ করতে পারতেছি কিনা, এই সবকিছু ম্যানেজ করা, মিটিং করা, এই সবকিছুর কাজের দায়িত্ব থাকে হচ্ছে প্রজেক্ট ম্যানেজারের উপরে।
তো একটা ইফেক্টিভ ইন্টারভিউ চালাতে গেলে একটা প্রজেক্ট ম্যানেজারের হচ্ছে যেসব রোল থাকতে হবে সেগুলো বলছে যে ডিসকভারিং রিকোয়ারমেন্ট, তো রিকোয়ারমেন্ট ডিসকভারিং এর অ্যাবিলিটি তার থাকতে হবে। দেন প্ল্যানস, মিটিং, মিটস, কমিউনিকেট, সো প্ল্যান করতে হবে সেই অনুযায়ী, তারপর আমার স্টেক হোল্ডারের সাথে মিট করতে হবে, তাদের সাথে কমিউনিকেট করতে হবে, এগুলো। দেন ডিসকভারিং রিকোয়ারমেন্টস ইফেক্টিভলি ইজ ইকুয়াল টু ইফেক্টিভ লিডারশিপ। আচ্ছা, তো ডিসকভারিং রিকোয়ারমেন্ট যেটা, এইটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজারের অনেক বড় একটা গুণ আমরা বলতে পারি। সো ইফেক্টিভলি যদি আমি রিকোয়ারমেন্টকে ডিসকভার করতে পারি, তার মানে হচ্ছে ইফেক্টিভ প্রজেক্ট ম্যানেজারের লিডারশিপ হচ্ছে আমি পাচ্ছি, এবং আমার প্রজেক্ট ম্যানেজমেন্টটা হচ্ছে ইফেক্টিভ হচ্ছে। এরপরে বলছে কোয়ালিটিস অফ এ পিএম ফর ডিসকভারিং রিকোয়ারমেন্ট। সো যেটা আমরা দেখলাম যে পিএম এর একটা বড় রোল থাকে, প্রজেক্ট ম্যানেজারের বড় রোল থাকে হচ্ছে ডিসকভারিং রিকোয়ারমেন্টস এ। সো এখানে অ্যাকচুয়ালি তাদের কি হতে হবে, তাদের কি কি কোয়ালিটি থাকতে হবে এর জন্য। সো ফার্স্টে যেটা দেখতেছি গুড কমিউনিকেটর, তার মানে কি আমার যে স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে ভালোভাবে কমিউনিকেট করতে পারতেছে কিনা। গুড ইন্টারভিউয়ার, তার মানে কি আমার যে সব জিনিস জানার দরকার ছিল সেই সব জিনিসকে আমি অ্যাকচুয়ালি তাদেরকে আস্ক করে অ্যান্সারটা বের করে নিয়ে আসতে পারতেছি কিনা সেটা দেখা লাগবে। দেন ইন্টিগ্রিটি, আমাদের যে আইডিয়া এবং তারা যে আইডিয়াটা দিবে এই দুটার একটা কম্বাইন্ড ইন্টিগ্রেশন করা লাগবে। ওপেন মাইন্ডেড হওয়া লাগবে অবশ্যই, যে আমি আমাদের যে স্টেক হোল্ডার যারা আছে বা ইউজার যারা আছে তাদের অপিনিয়নটা শুনবো। হতে পারে তারা খুবই সিলি একটা জিনিস বলতেছে, যেটা শুনে হয়তো বা আমার মেজাজ খারাপ হয়ে যাবে, এরকম করা যাবে না। তো অ্যাকচুয়ালি তারা যেটা বলতেছে সেটা আমাকে শুনতে হবে, এবং সেটা যদি মনে হয় যে এটা আমার প্রজেক্টে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে করা পসিবল না, তাহলে তাদেরকে হচ্ছে বুঝিয়ে বলতে হবে। তো এখানে বলছে এমপ্যাথি, সো যেটা আমি বললাম অ্যাকচুয়ালি মেজাজ খারাপ করা যাবে না, তো এমপ্যাথি দিয়ে অ্যাকচুয়ালি শুনতে হবে এবং বুঝাতে হবে যে এই এই জিনিস করা পসিবল না। দেন কুল আন্ডার প্রেসার, সো অনেক প্রেসারই থাকবে, তার মধ্যে অ্যাকচুয়ালি তাকে মাথা ঠান্ডা রাখতে হবে। দেন টিম বিল্ডিং স্কিল, তো প্রজেক্ট ম্যানেজার তো একাই কাজ করবে না, তার আন্ডারে হচ্ছে অনেকগুলো টিম থাকবে, যারা একটা টিম ধরেন রিকোয়ারমেন্ট বা ডিজাইন অ্যানালাইসিস এসব নিয়ে কাজ করতেছে, একটা টিম কোডিং এর কাজ করতেছে, বিভিন্ন মডিউলে মডিউলে ভাগ করা এরকম টিম থাকতে পারে, যে তারা এই মডিউল কেউ ইমপ্লিমেন্ট করতেছে, কেউ অন্য একটা মডিউল ইমপ্লিমেন্ট করতেছে। দেন সফটওয়্যার টেস্টিং এর জন্য টিম থাকতে পারে। এই টিমগুলোর মধ্যে যে টিম যে বিল্ড আপ করা, এই টিমগুলোর মধ্যে যে আপনার টিমগুলো ইফেক্টিভলি বিল্ড করা বা তাদের মধ্যে কমিউনিকেট করা, এই সব কিছু হচ্ছে তার মধ্যে কোয়ালিটি থাকতে হবে। দেন প্রবলেম সলভিং স্কিল, সো অবশ্যই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ যদি আমরা ঢুকতে চাই, যে কেউ হোক তার প্রবলেম সলভিং স্কিল থাকতে হবে, কারণ এখানে প্রতিনিয়ত নতুন নতুন প্রবলেম আসবে, সেটাকে কোডিং এর থ্রু হোক আপনার, না হলে আপনার নেগোসিয়েশনের থ্রু হোক, অথবা আপনি ডিজাইনের থ্রু হোক, টেস্টিং এর থ্রু হোক, এই প্রবলেম গুলোকে সলভ করা লাগবে। সো এটা অ্যাকচুয়ালি সবারই থাকা লাগবে। আচ্ছা, তো এখন যদি আমরা সামনে যাই, রিকোয়ারমেন্ট ডিসকভারিং এন্ড ইউজ কেস ডায়াগ্রাম। সো রিকোয়ারমেন্ট ডিসকভার করতে গেলে আমাদের হচ্ছে ইউজ কেস ডায়াগ্রাম, যেটা আমরা ল্যাবে দেখে আসছি, সেটা কিন্তু এখানে খুব বেশি উপকার করে আমাদের। এখানে যদি আমি যাই, আচ্ছা, হাউ আর ডিজাইন আইডিয়াস কমিউনিকেট ইন এ টিম এনভায়রনমেন্ট? If the software is large scale, employing perhaps dozens of developers over several years, it is important that all members of the development team communicate using a common language. So, use case diagram টা কখন দরকার? যখন অ্যাকচুয়ালি আমার অনেক বড় একটা সফটওয়্যার প্রজেক্ট আমি করতে যাচ্ছি, অনেক বড় একটা সফটওয়্যার প্রজেক্ট করতে যাচ্ছি যেখানে অনেকগুলো টিম আছে, ঠিক আছে? তখন অ্যাকচুয়ালি আমার প্রত্যেকটা টিম মেম্বারের অ্যাকচুয়ালি জানা উচিত, তাদের কমিউনিকেট করা উচিত একটা কমন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। সো এখানে আমরা কমন ল্যাঙ্গুয়েজ বলতে ইউএমএল বুঝাচ্ছি। ইউএমএল, ইউজ কেস ডায়াগ্রাম বা সিকোয়েন্স ডায়াগ্রাম, এগুলোর মাধ্যমে আমরা কি করি, পুরো সিস্টেমের একটা
ব্রড ওভারভিউ বা যেটা বলতে পারি যে একটা অ্যাবস্ট্রাক্ট ওভারভিউ হচ্ছে সবাই জানতে পারে, সবাই দেখতে পারে, যেটা দেখে তাদের নিজেদের মডিউল কিভাবে তৈরি করবে সেটার একটা আইডিয়া কিন্তু হয়ে যায়। যখন আমার সফটওয়্যারটা অনেক লার্জ স্কেলের হবে, অনেক বেশি বড় হবে, অনেক ফাংশনালিটি থাকবে, তখন কিন্তু যখন আমার টিমও বেশি হয়ে যাবে, তখন আমার সবার জন্য কি করতে হবে, একটা অ্যাবস্ট্রাক্ট ভিউ তৈরি করতে হবে, পুরা সিস্টেমের একটা অ্যাবস্ট্রাক্ট ভিউ তৈরি করতে হবে অবশ্যই। না হলে দেখা যাবে যে কিভাবে মডিউল টু মডিউল কমিউনিকেট হচ্ছে সেটা হচ্ছে আমার যে টিম মেম্বার যারা আছে তারা অ্যাকচুয়ালি বুঝতে পারতেছে না। তো তারা যদি বুঝতেই না পারে, তারা যদি কমিউনিকেট না করতে পারে, তাহলে দেখা যাবে যে মডিউল গুলো যদি তারা নিজেদের মতো নিজেরা তৈরি করে, তখন দেখা যাবে লাস্টে ইন্টিগ্রেশন করতে আমরা হিউজ সমস্যায় পড়তেছি। তো এই জন্য হচ্ছে একটা কমন ল্যাঙ্গুয়েজ হচ্ছে দরকার, যেটাকে আমরা বলা হয় ইউএমএল। তো ইউজ কেস ডায়াগ্রাম, সিকোয়েন্স ডায়াগ্রাম, ডাটা ফ্লো ডায়াগ্রাম, এই সবকিছুই হচ্ছে এটার অংশ। আচ্ছা, এখন কি আমাকে বলেন, এই যে ডায়াগ্রাম গুলো আছে এগুলা থেকে কি আমরা আমাদের সিস্টেম সম্পর্কে একটা অ্যাবস্ট্রাক্ট ওভারভিউ পেয়ে যাই কিনা, যে অ্যাকচুয়ালি আমার সিস্টেমটা কিভাবে কাজ করতেছে, মডিউল গুলা কিভাবে কানেক্টেড? জি ম্যাম, জি ম্যাম পাওয়া যায়। আচ্ছা, সো ওইটা যদি আপনাদের প্রজেক্টটা যদি অনেক বড় হয়, তাহলে যেটা হবে যে এই অ্যাবস্ট্রাক্টটা যদি আমি তৈরি না করে রাখি, তাহলে সেখানে তো অবশ্যই এক একটা মডিউল এক একজন বানাবে। এখন পুরা মডিউল যদি একজন বানাতো, তাহলে তার মাথায় থাকতো হ্যাঁ এটার মধ্যে এই মডেল থেকে এই মডেলে এইভাবে ডেটা যাবে, এই সেই। বাট যখন জিনিসটাকে আমরা অনেক বড় প্রজেক্ট, একজনের পক্ষে পুরোটা করা সম্ভব না, আমরা ছোট ছোট মডিউল ভাগ করে নিচ্ছি, ছোট ছোট টিম ভাগ করে দিচ্ছি, তাদের কিন্তু এই জিনিসটা করতে ইয়া হবে। যদি একটা ডায়াগ্রাম গুলো ইউজ করা হয় তাহলে তাদের জন্য বেটার হবে। তো এখানে বলছে যে অ্যাকচুয়ালি এই ল্যাঙ্গুয়েজটা বলতে আমরা কোডিং এর ল্যাঙ্গুয়েজ বুঝাচ্ছি না, but it does mean that they need to be able to describe the software's operation and design to another person. So সফটওয়্যার যে ডিজাইনটা বা অপারেশন কি কি হবে, কিভাবে হবে, এগুলা হচ্ছে আমরা একজন আরেকজনকে যাতে বুঝাতে পারি এরকম গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে, সেটা বলছে। Then that is the ideas in the head of say the analyst or project manager have to be conveyed to the designer in the same way so that he or she can implement the idea in code. So analyst বা প্রজেক্ট ম্যানেজার যারা রিকোয়ারমেন্ট ডিসকভারি করছে, তারা এই ইনফোটাকে হচ্ছে ডিজাইনারের কাছে হচ্ছে সেম ভাবে হচ্ছে কনভে করে দিবে, যাতে সে জিনিসটাকে ইমপ্লিমেন্ট করতে পারে। এখন আমরা যদি একটা ইউনিফর্ম ডায়াগ্রাম ইউজ করি এবং ডায়াগ্রামটা দেখে অ্যাকচুয়ালি আমরা কিন্তু বুঝতে পারবো যে এখানে কি কাহিনী হচ্ছে। আমরা কথায় বোঝানোর চাইতে ডায়াগ্রামটা কিন্তু আমরা দেখছি না, ডায়াগ্রামের অনেকগুলো নিয়ম আছে ডায়াগ্রাম তৈরি করার, কিছু এজ থাকে, কিছু নিয়ম থাকে, কিছু এন্টিটি থাকে। তো আপনি যখন একটা ডায়াগ্রাম দেখবেন, ধরেন আপনারা ইউজ কেস ডায়াগ্রাম বুঝেন বা ডাটা ফ্লো ডায়াগ্রাম বুঝেন, এখন দুইটা ইঞ্জিনিয়ার যখন এই ডাটা ফ্লো ডায়াগ্রামটা দেখবে, তারা কি ডিফারেন্ট ওয়েতে এটাকে বুঝবে নাকি সেম ওয়েতেই বুঝবে যে এখানে কি করতে বলা হয়েছে, এটা ইউনিফর্ম নাকি ইউনিফর্ম না? ম্যাম সেম ওয়েতে বুঝবে, কারণ সেম কাজ ওয়েতে কিন্তু বুঝবে। এটা কিন্তু একটা ইউনিফর্ম কি বলবো আমি, একটা ইউনিফর্ম টেমপ্লেট কিন্তু, তো সেম ওয়েতেই বুঝবে। সো এই যে আমরা একজন আরেকজনকে কথার মাধ্যমে যদি বুঝাতে যাইতাম, তাহলে দেখা যাইতো যে, বা লিখার মাধ্যমে যদি বুঝাতে যাইতাম, অনেক কিছু কিন্তু কি হয়ে যেতে পারতো, অনেক কিছু মিস হয়ে যেতে পারতো। বাট যখন আমরা ডায়াগ্রাম দিয়ে বুঝাচ্ছি, ডায়াগ্রামে কিছু নির্দিষ্ট ফিক্সড রুলস আছে, তো সেটা দেখে কিন্তু ইজিলি আমার ডিজাইনারকে যদি অ্যানালিস্ট বলে বা রিকোয়ারমেন্ট অ্যানালিস্ট যারা আছে তারা যদি বলে, জাস্ট ইয়াটা দেখায় দেয়, ইউজ কেস ডায়াগ্রামটা দেখায় দেয়, ডিজাইনার বুঝতে পারবে যে হ্যাঁ এখানে কি কি রিকোয়ারমেন্ট অ্যাকচুয়ালি আছে। আচ্ছা, then just as mathematician use algebra and electronics engineers have evolved circuit notation and the theory to describe their ideas, software engineers have evolved their own notation for describing the architecture and behavior of the software system. So যেহেতু মানে
ট্রিপল যারা আছে তারা সার্কিট নোটেশন ইউজ করে তাদের সিস্টেমটা বুঝায়, বাট আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়াররা আমাদের সিস্টেমটাকে নিজেদের ওন নোটেশনের মাধ্যমে বুঝাই, যেগুলাই অ্যাকচুয়ালি ইউএমএল, ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ, যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের ডায়াগ্রাম ইউজ করে হচ্ছে আমরা সিস্টেমটাকে বুঝাতে পারি, সিস্টেমের আর্কিটেকচার বা বিহেভিয়ারকে বুঝাতে পারি। আচ্ছা, দেন that notation is called UML, Unified Modeling Language. Some might prefer the title Universal Modeling Language since it can be used for to model many things besides software. So UML full form হচ্ছে Unified Modeling Language. তো বিভিন্ন ধরনের ডায়াগ্রাম থাকে এটার মধ্যে। আচ্ছা, এখন বলছি UML জিনিসটা কি। UML is not a language in same way that we view programming language such as C++, Java or Basic. So এটা কোনো programming language না। UML represents a collection of graphical, মানে কিছু ড্রয়িং এর কালেকশন, গ্রাফিক্যাল নোটেশন তার মানে কিছু ড্রয়িং, সাপ্লিমেন্টেড বাই টেক্সচুয়াল ডেসক্রিপশন। কিছু টেক্সচুয়াল ডেসক্রিপশন থাকবে, যেমন কোনো এজ যদি থাকে তাহলে আমরা দেখছি এজের মধ্যে, এজের উপরে একটা কি থাকে, টেক্সট থাকে, তো সেটা অ্যাকচুয়ালি থাকবে টু ক্যাপচার রিকোয়ারমেন্টস এন্ড ডিজাইন অল্টারনেটিভস। আচ্ছা, so UML is to software designers what building plans are to architect and electrical circuit diagrams to an electricians. So একটা আর্কিটেক্ট কি করে, একটা আর্কিটেক্ট হচ্ছে একটা বিল্ডিং তৈরির জন্য একটা প্ল্যান বানায় দেয়। সো এই প্ল্যানটা দেখে কি করে, আমার যারা সিভিল ইঞ্জিনিয়ার যারা আছে তারা এই প্ল্যানটা দেখে কাজ শুরু করে। বাট আমাদের ক্ষেত্রে ইউএমএল ডায়াগ্রামটা হচ্ছে এরকম একটা প্ল্যানের মতো, যেটা দেখে আমাদের ডেভেলপাররা বা আমাদের ডিজাইনাররা হচ্ছে তাদের কাজ শুরু করতে পারে। Then বলছে when UML will be used, large or complex প্রজেক্টের জন্য নাকি স্মল প্রজেক্টের জন্য, এটার অ্যানসার দেন তো। লার্জ এন্ড কমপ্লেক্স প্রজেক্ট। লার্জ আর কমপ্লেক্স প্রজেক্টের জন্য, কারণ স্মল প্রজেক্টের জন্য এত অ্যানালাইসিস করে এতগুলা ডায়াগ্রাম বানানোর কোনো দরকার নাই। আমরা কয়েকজন মিলে প্রজেক্টটা তৈরি করে ফেলতে পারতেছি, যেখানে আমাদের সবার মাঝে, এতগুলা লোকের মাঝে হচ্ছে আমাদের সিস্টেমের পার্সপেক্টিভ বা জিনিসপত্র এসব আমার আর্টিকুলেট করার কোনো দরকার নাই। আচ্ছা, UML does not work well for small projects or projects where just a few developers are involved. যেটা আমি বললাম যে আমরা যদি প্রজেক্টটা ছোট হয় এবং জাস্ট কয়েকজন ডেভেলপার মিলে যদি কাজ করি তখন কোনো দরকারই নাই এটা বানানোর। Then if you attempt to use it in this environment, it will seem more of a burden than an aid. So দেখা যাচ্ছে যে এই ডায়াগ্রাম তৈরি করতে আমার বেশি টাইম লাগতেছে, এটা অ্যাকচুয়ালি করা তো দরকারই নেই। It works best for very complex system involving dozens of developers over a long period of time, where it is impossible for one or two people to maintain the structure of the software in their head as they develop it. So যখন অনেক বড় হয়ে যাবে তখন আমি এই পুরা স্ট্রাকচারটা কিভাবে, কোন মডেল কিভাবে কানেক্টেড, কোথা থেকে কোথায় ডাটা যাচ্ছে, এগুলো আমাদের নিজেদের মাথায় রাখা পসিবল না, তখন আমাদের এই স্ট্রাকচারটা, ইউএমএল স্ট্রাকচারটা হচ্ছে হেল্প করবে। এরপরে বলছে যে হোয়াট আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডায়াগ্রাম টাইপস। সো ইউএমএল এর যে ডায়াগ্রাম গুলো আছে, ইম্পর্টেন্ট ডায়াগ্রামস কোনগুলো? সো ইউজ কেস ডায়াগ্রাম, ক্লাস ডায়াগ্রাম, সিকোয়েন্স এন্ড কমিউনিকেশন ডায়াগ্রাম, স্টেট চার্ট, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, ডিপ্লয়মেন্ট ডায়াগ্রাম। সো সবচেয়ে ইম্পর্টেন্ট যদি আমি বলতে চাই তাহলে এই তিনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, তো এগুলো আমরা ল্যাবে দেখবো। তো ইউজ কেস ডায়াগ্রাম আর সিকোয়েন্স ডায়াগ্রাম অলরেডি দেখে ফেলছি, ক্লাস ডায়াগ্রামটা হচ্ছে আমরা সামনের ল্যাবগুলোতে দেখবো। আচ্ছা, এখন হচ্ছে ইউজ কেস ডায়াগ্রাম। সো রিকোয়ারমেন্টের সাথে আমাকে কি একটু বলেন যে রিকোয়ারমেন্টের সাথে, ইউজার রিকোয়ারমেন্ট বলেন, সেটার সাথে রিকোয়ারমেন্টের সাথে সরাসরি যুক্ত কোন ডায়াগ্রামটা? যেটা দেখে আমি অ্যাকচুয়ালি আমার ফিচার গুলো বুঝতে পারবো, আমার রিকোয়ারমেন্ট গুলো বুঝতে পারবো। ম্যাম ইউজ কেস ডায়াগ্রাম দেখেই তো বোঝা যাবে। হ্যাঁ, তো use case diagram a simple but very effective model used during the analysis phase for requirement analysis.
সো রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এর অ্যানালাইসিস ফেজে হচ্ছে এই ইউজ কেস ডায়াগ্রামটা খুবই ইফেক্টিভ একটা মডেল। দো থ্রু দ্য প্রসেস অফ এক্সপ্লোরিং ইউজার ইন্টারাকশন উইথ দ্য সিস্টেম। সো এখানে আমরা কি করতে পারি, ইউজার কিভাবে সিস্টেমের সাথে ইন্টারঅ্যাক্ট করতেছে সেটা অ্যাকচুয়ালি আমরা দেখতে পারি যে ইউজার কি কি সার্ভিস নিচ্ছে আমার সিস্টেম থেকে। The process involves documenting. So use case diagram তো আমরা তৈরি করব, বাট ডায়াগ্রাম তৈরি করার সাথে সাথে এটাকে অ্যাকচুয়ালি ডকুমেন্টেশন করতে হবে। সো ডকুমেন্টেশনে কি কি জিনিস আসবে, যে হু ইনিশিয়েটস অ্যান ইন্টারাকশন, কে একটা ইন্টারাকশন মানে ইনিশিয়েট করে। সো এখানে আমরা দেখছিলাম যে অ্যাক্টর যে থাকবে সেই অ্যাক্টরটাই কি করবে, ইনিশিয়েট করবে ইন্টারাকশন। দেন হোয়াট ইনফরমেশন গোজ ইনটু সিস্টেম, তো সিস্টেমে কি ইনফরমেশন যায়, সিস্টেম থেকে কি ইনফরমেশন বের হয়ে আসে। আর হচ্ছে what the measurable benefit is to the user who initiate this interaction। ঠিক আছে, যে এইটার বেনিফিটটা কি, যে ইন্টারাকশন যে ক্রিয়েট ইনিশিয়েট করলো সে কি বেনিফিট পাবে। সো ইউজ কেস, যে বিভিন্ন ইউজ কেস আছে, যেমন এটিএম এর ক্ষেত্রে হচ্ছে উইথড্র মানি। সো এটা হচ্ছে এই বেনিফিটটা কি পাবে, এই বেনিফিটটা হচ্ছে সে পাবে, ইউজার পাবে। সো এগুলা থাকবে অ্যাকচুয়ালি। সো অ্যাক্টর যারা থাকবে তারা হচ্ছে তাদের কয়েকটা বৈশিষ্ট্য আছে, যে ফার্স্টে হচ্ছে তারা ইন্টারাকশনকে ইনিশিয়েট করবে, ডিরেক্টলি ইউজ কেসের সাথে কানেক্টেড থাকবে, আর হচ্ছে তারা এই ইউজ কেস থেকে হচ্ছে বেনিফিট পাবে। আচ্ছা, requirements analysis attempts to discover or uncover information that services the system provides to the user. So requirement analysis কি করে, যে ইনফরমেশন আনকভার বা ডিসকভার করা ট্রাই করে, দ্যাট সার্ভিসেস দ্য সিস্টেম প্রোভাইডস টু দ্য ইউজার। সো কি কি সার্ভিস হচ্ছে আমার ইউজারকে হচ্ছে আমার সিস্টেম দিবে, সেটাই হচ্ছে আমাদের ইউজ কেস ডায়াগ্রাম কি করে, করে দেয় আমাদের। তো এক্সাম্পল দিছে একটা, যে ক্যাশ ডিসপেন্সার অর এটিএম। তো এই এক্সাম্পলে দেখেন এখানে কি বলছে, যে আমাদের 4টা ফাংশনালিটি আছে এখানে। ওরা ধরে নিছে যে ক্যাশ রিকোয়েস্ট করতে পারবে, ব্যালেন্স দেখতে পারবে, দেন স্টেটমেন্ট নিতে পারবে, আর হচ্ছে রিকোয়েস্ট চেকবুক। এই 4টা হচ্ছে করছে। তো লেটস টেক দ্য রিকোয়েস্ট ক্যাশ ইউজ কেস এন্ড আইডেন্টিফাই দ্য ইন্টারাকশন দ্যাট টেকস প্লেস বিটুইন ইউজার এন্ড দ্য সিস্টেম। সো এই যে রিকোয়েস্ট ক্যাশটা আছে সেটাকে নিয়ে তারা অ্যাকচুয়ালি দেখানোর ট্রাই করতেছে। তো জেনারেল স্টেটমেন্ট অফ অবজেক্টিভ ইউজ কেস রিকোয়েস্ট ক্যাশ। সো রিকোয়েস্ট ক্যাশের যে জেনারেল স্টেটমেন্ট আছে সেটা অ্যাকচুয়ালি দেখাইছে, যে ইউজার আইডেন্টিফাইজ হিম অর হারসেলফ টু দ্য সিস্টেম এন্ড রিকোয়েস্টস আ উইথড্রয়াল ফর অ্যান অ্যামাউন্ট অফ ক্যাশ। A check is made to make sure their account would remain in credit after the withdrawal. So actually first আমার আইডেন্টিফাই করা লাগবে ইউজারকে, দেন হচ্ছে উইথড্রয়ালের জন্য হচ্ছে উইথড্রয়াল করার পরে হচ্ছে আমার কিছু ক্রেডিট থাকা লাগবে, না হলে আমাকে তুলতে দিবে না টাকা। and if so they are dispensed the cash and their account is debited accordingly. so যদি সবকিছু ঠিক থাকে তাহলে হচ্ছে ক্যাশ নিতে দিবে এবং অ্যাকাউন্ট থেকে ডেবিট করে দিবে। আচ্ছা, সো মোর ডিটেইল ইউজ কেসের রিকোয়েস্ট ক্যাশের দেখাইছে, এটা আপনারা একটু পড়ে নেবেন, এখানে তেমন কিছু না। এরপরে যদি আমরা যাই যে ইউজ কেস ডায়াগ্রাম হচ্ছে কিভাবে বানাবো, তো ইউজ কেস ডায়াগ্রামের জন্য আমরা 3টা জিনিস দেখছিলাম। একটা হচ্ছে ওভাল শেপের, সো এটা দিয়ে আমার হচ্ছে ইউজ কেস বোঝায়। তো অ্যাকচুয়ালি কোন কি সার্ভিস আছে আমার ইউজারটা পেতে যাচ্ছে সেটা এটার মধ্যে আমরা বলি। দেন একটা কানেক্টিভিটি, যে কানেক্টর, সে কানেক্টর হচ্ছে বোঝায় যে কাস্টমার এই সার্ভিসটা ইনিশিয়েট করবে। এরপরে এরকম মানুষের সাইন দিয়ে বোঝায় হচ্ছে আমার অ্যাক্টর। সো অ্যাক্টরের একটা নাম থাকে, যেমন এখানে হচ্ছে কাস্টমার। তো এই যে 4টা আমরা দেখলাম, এটাকে যদি সিম্পলি আমরা ইউজ কেস ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে এইভাবে দেখাইছে, যে use case diagram are captured in UML on a use case diagram as shown before. তো এগুলাই বলছে যে কোনটা কি মিন করতেছে। আর দেখেন কাস্টমার হচ্ছে এই 4টা সার্ভিসই পাবে, তো 4টা সার্ভিসের সাথে হচ্ছে তার এই এজ দেওয়া আছে। এরপর বলছে যে হোয়াট ডাজ দ্য ওভাল রিপ্রেজেন্টস, ওভাল কি রিপ্রেজেন্ট করে বলেন তো?
ইউজ কেস ইউজ কেস বলতে কি বোঝাচ্ছে? ম্যাম ফিচার গুলা যেগুলি কাস্টমার ইউজ করবে, হ্যাঁ সার্ভিস গুলো আর কি, যে সার্ভিস গুলো পাবে। আচ্ছা, the oval represents unique use cases which attempts to capture high level requirements or functionality, মানে high level যে functionalityটা সেটা offer system must provide to its user। so এখানে ইউজারকে যেসব ফাংশনালিটি অবশ্যই আমার সিস্টেমকে প্রোভাইড করতে হবে, যেগুলো হচ্ছে আমার ফাংশনাল রিকোয়ারমেন্ট, সেগুলাই কিন্তু এখানে থাকে, এই ওভালে থাকে। such as all use cases must be initiated by the actor। so এগুলা অবশ্যই অ্যাক্টরকে ইনিশিয়েট করতে হবে। each use case documented elsewhere with a detailed description of the interaction between user and system and the benefit to the user। so এখানে কি কি অ্যাকচুয়ালি এই ইউজ কেসটা তৈরি করার পরে একটা ডকুমেন্টেশন ফাইলে হচ্ছে ডকুমেন্টেড করতে হবে, এবং কি কি থাকতে হবে সেটা হচ্ছে আমরা যে এখানে দেখছি যে এই জিনিসগুলো হচ্ছে ডকুমেন্টিং এ থাকতে হবে। এরপরে বলছে অ্যাক্টর কারা। An actor represents external entity outside the domain of the system we are modeling. Most commonly, these are users of the system who initiate one or more use cases and are typically people, but could not be other hardware. But could be other hardware. So, actor যারা আছে তারা usually people যারা হচ্ছে এই ইয়াগুলাকে ইনিশিয়েট করে। ধরেন রিকোয়েস্ট ব্যালেন্স এটাকে ইনিশিয়েট করবে, রিকোয়েস্ট স্টেটমেন্ট এটাকে ইনিশিয়েট করবে, যারা ইনিশিয়েট করবে তারাই হচ্ছে গিয়ে আমাদের অ্যাক্টর। The UML is quite clear about this. An actor must be somebody or something that initiates an interaction with the system and gets measurable benefit from the interaction। so অবশ্যই অ্যাক্টর হচ্ছে ইন্টারাকশনটা ইনিশিয়েট করবে এবং এখান থেকে হচ্ছে বেনিফিট পাবে। এখন বলছে যে would we show the bank, computer and printers are as actor। আচ্ছা, সো এখানে যেমন আমার রিকোয়েস্ট স্টেটমেন্ট, দেন রিকোয়েস্ট ক্যাশ, রিকোয়েস্ট চেকবুক এন্ড রিকোয়েস্ট ব্যালেন্স আছে, এগুলো হচ্ছে আমার সব ইউজ কেস বা এগুলো আমার সার্ভিস। তো এই সার্ভিস গুলো ইনিশিয়েট করতেছে হচ্ছে এই কাস্টমারটা। কাস্টমার রিকোয়েস্ট স্টেটমেন্ট করবে, রিকোয়েস্ট ক্যাশ করবে, রিকোয়েস্ট চেকবুক করবে, রিকোয়েস্ট ব্যালেন্স করবে। সো এ কিন্তু সরাসরি এই জিনিসগুলোকে ইনিশিয়েট করতেছে। সো এইটা হচ্ছে আমার প্রাইমারি অ্যাক্টর, ঠিক আছে। আর এখানে ধরেন স্টেটমেন্ট, রিকোয়েস্ট এবং রিকোয়েস্ট ক্যাশে এগুলা যে ধরেন কোন একটা স্টেটমেন্ট হচ্ছে মিনি স্টেটমেন্ট প্রিন্ট করা লাগবে, এই জন্য আমার একটা প্রিন্টারও কিন্তু সাথে দেওয়া আছে। বাট এই প্রিন্টার কি এই রিকোয়েস্ট স্টেটমেন্ট, রিকোয়েস্ট ক্যাশ এগুলাকে কি ইনিশিয়েট করতে পারতেছে নাকি কাস্টমার ইনিশিয়েট করতে পারতেছে? কাস্টমার ইনিশিয়েট করতেছে। হ্যাঁ, ও কিন্তু ইনিশিয়েট করতে পারতেছে না। সো ওকে যদি আমি ধরি, সে হচ্ছে আমার সেকেন্ডারি অ্যাক্টর। দেন ব্যাংক, সেন্ট্রাল কম্পিউটার, ব্যাংক কি চাইলেই হচ্ছে কাস্টমারের রিকোয়েস্ট ক্যাশ মানে ইয়া করে দিতে পারে যে কাস্টমার এখন তুমি টাকা তুলো? এটা তো বলবে না। কাস্টমার যখন দরকার হবে তখন সে রিকোয়েস্ট ক্যাশ করবে, তখন টাকা তুলবে। তো এখানে কিন্তু সেন্ট্রাল ব্যাংক কম্পিউটার যে আছে সেও কিন্তু সেকেন্ডারি, সে কিন্তু সরাসরি এটাকে ইনিশিয়েট করতে পারতেছে না। একমাত্র সরাসরি ইনিশিয়েট করতে পারতেছে হচ্ছে কাস্টমার। সো কাস্টমারই এখানে হচ্ছে প্রাইমারি অ্যাক্টর। সো এখানে বলছে পসিবলি but because they are not they do not initiate use case, so এরা use case টাকে ইনিশিয়েট করে না, the UML refers to them as secondary actors. If primary actor request statement or money receipt, printer is involved but it does not initiate request। so যখন রিকোয়েস্ট ক্যাশ করবে তখন হয়তো বা মিনি স্টেটমেন্ট চাইতে পারে, দেন হচ্ছে একটা রিকোয়েস্ট স্টেটমেন্ট চাইতে পারে আমার ব্যাংকে কত টাকা আছে না আছে এগুলোর জন্য। সো এগুলোর জন্য প্রিন্টারের সাথে প্রিন্টার রিলেটেড এই সার্ভিসগুলোর সাথে, বাট প্রিন্টার এগুলাকে ইনিশিয়েট করে না। সো ও হচ্ছে সেকেন্ডারি। এরপর বলছে a use case diagram looks so simple but why suffer with it। আচ্ছা, তো আমরা কেন ইউজ কেস ডায়াগ্রাম করব সেটা এখানে বলা আছে যে firstly it shows the big picture without getting bogged down in the details। so firstly details এর না গিয়ে আমরা একটা big picture দেখতে পারি, ঠিক আছে। it's pretty much independent of hardware, OS, graphical user interface, programming language, database network, এই সব কিছু কিন্তু এখানে নাই। জাস্ট আমরা ওভারভিউ দেখি একটা ইনিশিয়াল। so it focuses on what needs to be done, not how it will be done, ঠিক আছে, এটা ক্লিয়ার।
Then secondly, the customer can easily relate to a use case diagram and identify major objectives of the business within it. So use case diagram দেখে আমার কাস্টমার ইজিলি বুঝতে পারবে যে আমি কি কি সার্ভিস এখান থেকে পেতে যাচ্ছি। বাট আমার যে বাকি ডায়াগ্রাম গুলো আছে, ডাটা ফ্লো ডায়াগ্রাম, দেন সিকোয়েন্স ডায়াগ্রাম, এগুলো কিন্তু মোর কমপ্লেক্স, এগুলো কিন্তু আমাদের ইউজার বুঝবে না। এরপরে হচ্ছে দ্য সফটওয়্যার ডেভেলপমেন্ট ম্যানেজার ক্যান অলসো বিগিন টু প্ল্যান ডেলিভারি শিডিউলস, এস্টিমেট কস্ট, হায়ার নিউ ডেভেলপার্স, বাই দ্য টুলস ট্রেনিং টু সাকসেসফুলি ডেলিভার দ্য প্রোডাক্ট। সো ইউজ কেস ডায়াগ্রাম দেখে যে কি পরিমাণ অ্যাকচুয়ালি কাজ আছে, ঠিক আছে, কে কতটুকু করতে পারবে, এগুলা দেখে অ্যাকচুয়ালি যে ডেভেলপমেন্ট ম্যানেজার আছে মানে প্রজেক্ট ম্যানেজার, সো প্রজেক্ট ম্যানেজমেন্টের একটা মেইন জিনিস হচ্ছে আমাকে অনেক কিছু খেয়াল করতে হয়। জাস্ট ডেভেলপিং এ আমার ডিজাইন, ডেভেলপিং টেস্টিং এ আমার অংশ না, আমাকে শিডিউল মেইনটেইন করতে হবে, আমাকে রিসোর্স মেইনটেইন করতে হবে, কস্ট মেইনটেইন করতে হবে। দেখবেন আপনাদের একটা প্রেজেন্টেশনের টপিকে আমি দিছি যে প্রজেক্ট ম্যানেজমেন্ট, সো এখানে এই জিনিসগুলো করতে হয় যে কোডিং তো আছে, কোডিং এর মতো বা ডেভেলপিং আছে, বাট আমার যে একটা নিজস্ব শিডিউল আছে, নিজস্ব কস্ট আছে, বাজেট আছে, আমার রিসোর্সের লিমিটেশন আছে, টুলস বা ট্রেনিং এর লিমিটেশন আছে, এগুলা ম্যানেজ করে তার মধ্যে কিভাবে সফটওয়্যারটাকে তৈরি করা যায়। তো এগুলা আইডিয়া পাবে। এরপরে বলছি ইউজ কেস সিনারিও। এখন হচ্ছে বিভিন্ন ধরনের সিনারিও থাকতে পারে। Scenario is a specific instance of a use case that is played out between actor and system at runtime. What does this mean? Well, take an example, ATM request cash use case. What could happen when a particular customer comes to make a cash withdrawal? Well, ideally, we would like the user to enter correct PIN and have sufficient money in their account for to make the request withdrawal. This is certainly one particular scenario that could be played out between user and system, is probably the primary or most commonly acted out scenario in this case. What will be non-functional requirement? আচ্ছা, ফাংশনাল রিকোয়ারমেন্ট তো বুঝলামই, যে যেই কাজগুলো হচ্ছে মানে ইউজার এক্সপেক্ট করতেছে, যে সার্ভিসগুলো, সেগুলো হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্ট। তো এখানে যদি যাই, এখানে বিভিন্ন ধরনের সিনারিও আসতে পারে। যে ইউজ কেস সিনারিও গুলো যে বলছে যে হোয়াট ইফ দ্য ইউজার পিন ইজ ইনকারেক্টলি এন্টার, তো পিন যদি ভুল দেওয়া হয় তাহলে কি হবে, দেন হচ্ছে ইনসাফিসিয়েন্ট ফান্ড থাকলে কি হবে, যদি কার্ড ক্যাশ ডিসপেন্সার ক্যান নট রিড দ্য কার্ড যদি রিডই না করতে পারে, ঠিক আছে, আউট অফ মানি যদি থাকে এটিএম এর যে বুথের ইয়াটা, মেশিনটা। এরপরে হচ্ছে হোয়াট ইজ দ্য ব্যাংক সেন্ট্রাল কম্পিউটার ইজ অফলাইন, তো ব্যাংকের কম্পিউটারের সাথে কি করে, ও কানেক্ট করে অ্যাকচুয়ালি দেখে যে অ্যাকচুয়ালি অ্যাকাউন্টে টাকা আছে নাকি এইসব। তো সেটা যদি অফলাইন থাকে, এরকম বিভিন্ন ধরনের কিন্তু জিনিসপত্র ঘটতে পারে। তো এগুলাকে বলা হয়েছে হচ্ছে ইউজ কেস সিনারিও। আচ্ছা, আমরা একটু সামনে যাই। তো এখানে দেখেন, এখানে হচ্ছে কিছু সিনারির কথা বলা আছে। তার আগে আমরা একটু দেখে আসি যে, আচ্ছা এটা দেখে আসি। তো এখানে হচ্ছে এটিএম যে বুথের যে সার্ভিসটা, সেটার কথা এখানে বলা হয়েছে। এখানে দেখেন যে প্রত্যেকটার সাথে একটা করে নতুন একটা ইয়া কিন্তু ওভাল শেপের ইউজ কেস কিন্তু অ্যাড করে দিছে, সেটা হচ্ছে আইডেন্টিফাই ইউজার। এখন কাস্টমার যখন এই সার্ভিস গুলো নিতে যাবে, হ্যাঁ, তখন এই যে রিকোয়েস্ট স্টেটমেন্ট বা রিকোয়েস্ট ক্যাশ, রিকোয়েস্ট চেক, এগুলার জন্য অবশ্যই আমার কি করা লাগবে, ইউজারকে আইডেন্টিফাই করা লাগবে না? জি ম্যাম। আচ্ছা, এখন কাস্টমার কি অ্যাকচুয়ালি এই জিনিসটা, এই সার্ভিসটা পেতে চায় যে আমি নিজেকে আইডেন্টিফাই করব? না ম্যাম, আচ্ছা, চায় না। সে চায় হচ্ছে আমি এই কাজগুলো করতে পারবো। সো এগুলা হচ্ছে আমার ফাংশনাল রিকোয়ারমেন্ট, আর এটাকে আমি নন ফাংশনাল বলতে পারি যে আমার সিস্টেমের সিকিউরিটির জন্য এটা দরকার। এটা আমার ইউজার সরাসরি চাচ্ছে না, বাট এটা আমার সিস্টেমের সিকিউরিটির জন্য দরকার। সো এখানে ইনক্লুড করে দেওয়ার মানে হচ্ছে, আমরা ইনক্লুড আর এক্সটেন্ড এই দুটো জিনিস হচ্ছে দেখে আসছি ল্যাবে। তো ইনক্লুড মানে কি, যে এই কাজটা বা এই প্রসেসটা যদি ঠিকভাবে চলতে চায়, তাহলে আমাকে অবশ্যই এইটা এক্সিকিউট করে আসতে হবে, এইটার হেল্প লাগবেই আমার। সো এই জন্য এখান থেকে এখানে একটা তীর চিহ্ন দিয়ে ইনক্লুড লেখা হয়েছে, ঠিক আছে? আচ্ছা,
এখন হচ্ছে এখানে দেখেন, আচ্ছা এই জিনিসগুলো এখানে যেগুলো বলা আছে সেগুলো হচ্ছে আপনারা একটু পড়ে দেখবেন নিজেরা, ঠিক আছে? তো আমরা বুঝতে পারতেছি যে আমাদের যে ফাংশনাল রিকোয়ারমেন্ট গুলো আছে, যেগুলো কাস্টমার যেগুলোর সাথে সরাসরি রিলেটেড, সেগুলো হচ্ছে আমাদের একদম কাস্টমারের সাথে লাগানো থাকবে। আর বাকি যে ফাংশনালিটি গুলো আছে নন ফাংশনাল, সেগুলা হচ্ছে আমরা করে দিব, ইনক্লুড বা এক্সটেন্ড এর মাধ্যমে হচ্ছে এটাকে অ্যাড করে দিব। এখন ধরেন যে রিকোয়েস্ট ক্যাশ আছে, ঠিক আছে? এখন রিকোয়েস্ট ক্যাশের সাথে আমার মানে আরেকটা জিনিস রিলেশন আছে, সেটা হচ্ছে এক্সটেন্ড। সো আমি যদি বলি যে রিকোয়েস্ট ক্যাশ করার পরে এরকম ডট ডট লাইনই হবে এবং এখানে লেখা থাকবে হচ্ছে এক্সটেন্ড, এখানে ই দিয়ে আমি এক্সটেন্ড বুঝালাম। সো এখানে ধরেন মিনি স্টেটমেন্ট দেওয়া, এমএস লিখে দিলাম মিনি স্টেটমেন্ট, মানে আমি রিকোয়েস্ট ক্যাশ করছি, ক্যাশ যখন আমি উইথড্র করব তখন এমন কিন্তু এটিএম বুথে মেশিনে দেখায় যে আপনি কি কোনো রিসিপ্ট চান নাকি, আপনি যে ট্রানজাকশন করলেন এটার জন্য কোনো রিসিপ্ট চান নাকি। সো সেটা একটা অ্যাডিশনাল ফিচার আর কি, সেটা আমার কাস্টমার কিন্তু মেইনলি চায় নাই, সেটা একটা অ্যাডিশনাল ফিচার। তো অ্যাডিশনাল ফিচার গুলোকে আমরা কি করতে পারি, এক্সটেন্ড দিয়ে অ্যাকচুয়ালি অ্যাড করতে পারি এভাবে। ল্যাবে আমরা দেখে আসছি এটা, তো এটা নিয়ে বেশি কিছু বলার নাই। এখন যদি এখানে যাই, তো এখানে দেখেন এই যে আমরা ইউজ কেসটা দেখলাম, এটাকে অন্য একভাবে করছে, প্রেজেন্ট করছে, যে ইউজার আসবে, এসে হচ্ছে আইডেন্টিফাই করবে নিজেকে, দেন সে কি করবে, আইডেন্টিফাই করার পরে হচ্ছে এই যে রিকোয়েস্ট ক্যাশ, রিকোয়েস্ট স্টেটমেন্ট, চেক ব্যালেন্স, এগুলা হচ্ছে ইনক্লুড হবে, যে আইডেন্টিফাই করার জন্য হচ্ছে তার এগুলাও দরকার। এখানে বলেন তো কি ভুল আছে, এই ডায়াগ্রামে কি ভুল আছে? ম্যাম এখানে কাস্টমার তো হচ্ছে আইডেন্টিফাই ইউজার, এটাকে ইনিশিয়েট করবে না। কাস্টমার তো রিকোয়েস্ট স্টেটমেন্ট, তারপরে রিকোয়েস্ট ক্যাশ, দেন রিকোয়েস্ট চেক বুক, তারপরে রিকোয়েস্ট ব্যালেন্স, এগুলিকে ইনিশিয়েট করবে। এবং এগুলি যখন ইনিশিয়েট করতে যাবে তখন এগুলিকে মানে ইউজারকে আইডেন্টিফাই করার জন্য হচ্ছিল আইডেন্টিফাই ইউজার, এই ইউজ কেসটার মানে হেল্প নিতে হবে বা এইটার মাধ্যমে এই প্রসেস গুলো করতে হবে। সো রিকোয়েস্ট স্টেটমেন্ট যে চারটা, এই পাশের যে চারটা ইউজ কেস আছে এগুলোর জন্য হচ্ছে আইডেন্টিফাই ইউজারটা ইনক্লুড, আইডেন্টিফাই ইউজারের জন্য এগুলো ইনক্লুড না। হ্যাঁ, তো ইউজার হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড সেটার সাথেই থাকবে যেগুলাকে তারা ইনিশিয়েট করতেছে। তো ইউজার তো অ্যাকচুয়ালি আপনার কাছে চাচ্ছে না যে আমি নিজেকে আইডেন্টিফাই করব, সে চাচ্ছে হচ্ছে আমি এই এটিএম বুথ থেকে এই সার্ভিস গুলো নিতে পারবো। সো এই সার্ভিস গুলোর সাথেই হচ্ছে সে সরাসরি কানেক্টেড থাকবে, এবং এই সার্ভিস গুলোকে যদি আমরা সিকিউরড ওয়েতে হচ্ছে করতে চাই, তাহলে অবশ্যই আমাদের প্রি রিকুইজিট হচ্ছে আমাদের ইউজারকে আইডেন্টিফাই করতে হবে। সো এখান থেকে প্রত্যেকটা থেকে অ্যাকচুয়ালি ইনক্লুড হবে হচ্ছে আইডেন্টিফাই ইউজার, ঠিক আছে? যেইটার সাথে আমার যে জিনিসটাকে ইনিশিয়েট করতেছে না আমার ইউজার, সেটার সাথে আমি তাকে সরাসরি কানেকশন দিতে পারবো। আচ্ছা, তো এখানে আরেকটা জিনিস দেখাইছে যে ধরেন এই আইডেন্টিফাই ইউজার এগুলা আসলো, এরপর আইডেন্টিফাই ইউজার যেটা আবার ইনক্লুড করতেছে সেটা হচ্ছে ভেরিফাই ইউজার উইথ মেইন কম্পিউটার। আবার এই রিকোয়েস্ট ক্যাশ বা যেগুলো আছে সেগুলা ইনক্লুড করতেছে হচ্ছে গেট ব্যালেন্স অফ অ্যাকাউন্ট, ঠিক আছে? এখন বলছে যে এগুলা অ্যাকচুয়ালি নট রিয়েলি ইউজ কেস। তো এক্সাম্পল, mini use case below verify user and main computer may be something that is essential to the success to the use case identify user, and similarly get balance account may be commonly for both request cash and request balance, but neither of these two should be shown as mini use case because there is no user interaction in either use case. There is no direct, immediate, measurable benefit to the user from the execution of that use case. If the user is not aware of the execution or outcomes of the use case, then it simply isn't a use case because there is no user. So অবশ্যই এগুলা হচ্ছে আমার কি ইউজ কেস না,
ইউজ কেস কোনগুলো হবে? যেগুলোর সাথে আমার কাস্টমার সরাসরি ইনভলভ, কারণ এই জিনিসগুলোকে আমার কাস্টমার সরাসরি ইনিশিয়েট করতে পারে না, সরাসরি ইনিশিয়েট করতে পারে এই জিনিসগুলোকে। সো এগুলাই হবে কি আমার ইউজ কেস, এন্ড এগুলো অ্যাকচুয়ালি আমার ইউজ কেস না। ইন সামারি, ধরেন এই ইউজ কেসটার হচ্ছে এই এন্টিটির দরকার হচ্ছে, বাট এগুলো অ্যাকচুয়ালি আমার ইউজ কেস না। In summary, if a use case does not contain user interaction or does not lead to any direct measurable benefit to the user, then it is not a use case. It is simple functionality that will eventually be embedded or hidden within another large use case and should not appear on the use case diagram. So এখানে বলছে যে এটার জন্য এটা ইনক্লুড করা লাগতে পারে, এটার জন্য এটা ইনক্লুড করা লাগতে পারে, বাট কাস্টমার হচ্ছে সরাসরি এই জিনিসটাকে কি করবে না, ইনিশিয়েট করবে না। সো এগুলাকে অ্যাকচুয়ালি ফাংশনালিটি বলা যায় বা ইউজ কেস বলা যায় না, ইউজ কেস শুধুমাত্র এই জিনিসগুলাই। সো আমরা যদি সিম্পল ওয়েতে ইউজ কেস ডায়াগ্রামকে প্রকাশ করতে চাই, তাহলে আমরা এই ফাংশনালিটি গুলোকে বাদ দিয়ে দেখাতে পারি। আচ্ছা, তো এখানে যদি আমি সিনারিওর ক্ষেত্রে আসি, তো ইউজ কেস সিনারিও বলতে কি বোঝায় যে আমি অ্যাকচুয়ালি ব্যাংকে টাকা তুলতে গেলাম, এখন আমার অনেকগুলো সিনারিও আসতে পারে। যেমন সিনারিও 1-এ বলছে যে সিস্টেম হচ্ছে কার্ড থেকে রিড করতে পারতেছে না। তো সিনারিও 1-এ কি, সিনারিও 1 হলে কি অ্যাকচুয়ালি আমাদের করতে হবে সেটা হচ্ছে এই যে ডকুমেন্টটা আছে, এই ডকুমেন্টে অ্যাকচুয়ালি লিখে দিতে হবে। ইউজ কেস তো ডায়াগ্রাম আমরা তৈরি করলামই, এখন যে সিনারিও গুলো আছে যে এখানে যখন আমি রিকোয়েস্ট ক্যাশ করতে যাব তখন এই এই সিনারিও আমার জেনারেট হতে পারে, জেনারেট হলে আমার অ্যাকশন কি হবে সেগুলো অ্যাকচুয়ালি আমার ডকুমেন্টেশনের মধ্যে লিখে দিতে হবে। তারপরে যে এখানে যেমন ব্যাংক সেন্ট্রাল কম্পিউটার ক্যানট অ্যাক্সেস ইউজার অ্যাকাউন্ট, মানে ইউজারের অ্যাকাউন্ট নাই, তখন কি করতে হবে? দ্য ইউজার কার্ড ইজ রিটার্নড এন্ড অফ ট্রানজাকশন, যে আপনার অ্যাকাউন্ট হচ্ছে কাজ করতেছে না, আমরা ইয়া করতে পারবো না। দেন পিন ক্যান নট বি অথেন্টিকেট, যদি পিন অথেন্টিকেট করা না যায় তখন দেখা যাবে যে ইউজারকে আরো 2টা সুযোগ দিচ্ছে যে কারেক্ট পিন এন্টার করার, যদি সে 2টা বারই ফেল করে তাহলে হচ্ছে তার ট্রানজাকশন এন্ড করে দিচ্ছে। এরপর সিনারিও 4 হচ্ছে ইফ দ্য ইউজার হ্যাজ ইনসাফিসিয়েন্ট ফান্ড, তাহলে সিনারিও 4 তো দ্য ইউজার ইজ গিভেন অপরচুনিটি টু এন্টার আ লেসার অ্যামাউন্ট or cancel the transaction. If cancel is chosen, the card is returned and the transaction ends. If the lesser amount is acceptable, then resume primary scenario. So প্রত্যেকটা ইউজ কেসের মধ্যে কিছু সিনারিও থাকতে পারে, সেগুলো সলিউশন কি হবে এটা হচ্ছে আমার ইউজ কেসের যে ডকুমেন্টেশন সেখানে হচ্ছে রেখে দেওয়া থাকে। আচ্ছা, আচ্ছা তাহলে আজকের ক্লাসটা আমরা এ পর্যন্তই রাখতেছি। তো আপনাদের আমি ওই প্রেজেন্টেশনের ইয়াটা, টপিক সিলেকশনের ইয়াটা দিয়ে দিব, আপনারা হচ্ছে যেভাবে বললাম একটু টিম সিলেক্ট করে ফেলবেন।